যারা আইটিবি পরীক্ষা দেবেন তাদের জন্য হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি আয়কর আইনের ধারা 327, এই ধারাটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু এটা আসে, হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি কারা, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আইনি প্রেক্ষাপট ও সাধারণ বিধি, ধারা 327 উপধারা 1-এর বিশ্লেষণ। উপস্থিতি ও প্রতিনিধিত্বের অধিকার। প্রতিনিধিত্বের অধিকার, যে কোনো করদাতা আয়কর কর্তৃপক্ষ বা আপিল ট্রাইব্যুনালে সরাসরি উপস্থিত না হয়ে প্রতিনিধির মাধ্যমে হাজির হতে পারবেন, এটা তার অধিকার আছে যে তিনি নিজে উপস্থিত না হয়ে প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হতে পারবেন। ব্যতিক্রম আছে 221 ধারা অনুসারে যদি কারো ব্যক্তিগতভাবে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়, সেক্ষেত্রে হাজিরার মাধ্যমে বা প্রতিনিধির মাধ্যমে সে উপস্থিত হতে পারবে না। লিখিত অনুমতি দরকার আছে। প্রতিনিধিকে অবশ্যই করদাতা কর্তৃক লিখিতভাবে পাওয়ার অফ অ্যাটর্নি নিতে হবে। যেই আসুক তাকে অবশ্যই পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আসতে হবে। তাহলে এখানে 3 ধরনের জিনিস পেলাম। একটা হলো প্রতিনিধি অধিকার, অবশ্যই প্রত্যেক করদাতার আয়কর কর্তৃপক্ষ বা আপিল ট্রাইব্যুনালে সরাসরি উপস্থিত না হয়ে প্রতিনিধির মাধ্যমে সে হাজির হতে পারবে, এটা তার অধিকার। ব্যতিক্রম পাইলাম একটা, সে ব্যতিক্রমটা কি, যে 221 ধারা অনুসারে যদি তাকে ব্যক্তিগতভাবে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়, সেক্ষেত্রে তাকে সরাসরি উপস্থিত হতে হবে। সেক্ষেত্রে প্রতিনিধি হিসাবে কেউ উপস্থিত হতে পারবে না। এবং কারা প্রতিনিধি উপস্থিত হতে পারবে সেটা হলে লিখিত অনুমতি লাগবে। অবশ্যই করদাতা কর্তৃক পাওয়ার অফ অ্যাটর্নি থাকতে হবে, যে সে আমার তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেবে যে সে তার পরিবর্তে ওখানে উপস্থিত থাকবে। অনুমতি প্রতিনিধি শ্রেণী বিভাগ আছে পরিবার ও কর্মচারী, আর পেশাজীবী বা কর আইনজীবী। আরও আছে পরিবার কর্মচারী কারা, পরিবারের ভিতরে নিকটাত্মীয় যারা আছে, পিতা মাতা, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, ভাই বা বোন, এরা আপনার অনুমোদিত প্রতিনিধি হইতে পারবে। আপনার পরিবর্তে আপনার পিতা, আপনার মাতা, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার পুত্র কন্যা, ভাই বোন, এরা আপনার অনুমোদিত প্রতিনিধি হতে পারবে। নিয়মিত কর্মচারী, এটা সাধারণত কোম্পানি ক্ষেত্রে হয়, যে তার পূর্ণকালীন নিয়মিত বেতনভূত কর্মচারী, আইডি কার্ড হলেই হয়ে যায় এবং একটা পাওয়ার অফ অ্যাটর্নি থাকতে হয়, সেটা নিয়ে সে আপনার প্রতিনিধিত্ব করতে পারবে। পেশাজীবী কর আইনজীবী, এটা বলা আছে ধারা 327-3-এ, এর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গ যারা পেশাদার আইনি সেবা প্রদান করে। কর আইনজীবী যারা, এই যে ধারা 327-3-এ বলা আছে যে কর আইনজীবী সম্পর্কে, তারা দিতে পারবে। কর আইনজীবীর সংজ্ঞা ও যোগ্যতা, ধারা 3 ও 4-এর বিস্তারিত পর্যালোচনা। যোগ্যতা সম্পন্ন পেশাজীবীরা আপনার প্রতিনিধিত্ব করবে। অ্যাডভোকেট, বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসাবে নিবেদিত কোনো ব্যক্তি, সে আপনার প্রতিনিধিত্ব হতে পারবে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে সিএ, অনুশীলনকারী চার্টার্ড অ্যাকাউন্টেন্টগণ, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট সিএমএ, অনুশীলনকারী সিএমএ পেশাজীবীগণ, চার্টার সেক্রেটারিজ, অনুসরণকারী চার্টার সেক্রেটারিজ অফ বাংলাদেশ বা সিএস যাদেরকে বলে, তারাও এখানে আপনার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকতে পারবে। সাবেক আয়কর কর্মকর্তাদের অন্তর্ভুক্তি, এখন আবার নতুন করে সাবেক আয়কর কর্মকর্তা আছে তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করছে। তাদের নিয়মটা হলো কি, উপধারা 3-এর অনুযায়ী আয়কর বিভাগে অভিজ্ঞ কর্মকর্তার জন্য নিম্নোক্ত শর্তে আইনজীবী হওয়ার সুযোগ রয়েছে। কি কি শর্ত হলো যে উপকর কমিশনের নিম্ন নহে এরূপ পদ, কমপক্ষে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বোর্ড কর্তৃক কর আইনজীবী সনদ পাইতে হবে এবং তাদেরকে অবশ্যই বোর্ড কর্তৃক কর আইনজীবী সনদ নিতে হবে। অভিজ্ঞতার মানদণ্ড হলো যে 5 বছর কর কর্তৃপক্ষ হিসেবে কাজের অভিজ্ঞতা, এটা হলো যে সাবেক কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য। বাধ্যতামূলক সদস্যপদ, যারা আপনাকে রিপ্রেজেন্ট করবে তাদেরকে বাধ্যতামূলক সদস্য পদ থাকতে হবে। বাবা মা, ভাই বোন, স্ত্রী, স্বামী এবং কর্মচারী এর বাদে যারা আছে তাদেরকে অবশ্যই বাধ্যতামূলক সদস্য পদ দিতে হবে। সাবেক কর্মকর্তা ও বোর্ড করে সনদপ্রাপ্ত এর কর আইনজীবীদের অবশ্যই নিবন্ধিত কর আইনজীবী সমিতি মানে ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনগুলো সদস্য পদ দিতে হবে। যে কোনো ট্যাক্সেস বারে আপনার সদস্য হতে হবে। কাদের? বোর্ড কর্তৃক সনদপ্রাপ্ত কর আইনজীবীদের অবশ্যই তাদেরকে নিবন্ধিত কর আইনজীবী সমিতি বা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে। সদস্যপদ ব্যতীত রেখে কর আইনজীবী হিসাবে কাজ করার আইনিভাবে অযোগ্য হিসেবে গণ্য হবে। যদি কারো সদস্যপদ না থাকে ট্যাক্সেস বারের, তাহলে সে
কর আইনজীবী হিসেবে কাজ করার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবে। তাহলে প্রতিনিধিদের যোগ্যতা আমরা এক নজরে একটু দেখি। নিকটাত্মীয়, স্বামী, পিতা, মাতা, ভাই, বোন, স্ত্রী, এরা এনআইডি কার্ড এবং সম্পর্কের প্রমাণ লাগবে আপনার। পেশাদার যারা সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএমএ, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, সিএস, চার্টার সেক্রেটারিয়েট, সংশ্লিষ্ট ইনস্টিটিউটের অনুষ্ঠানকারী সদস্য, মানে ওই ইনস্টিটিউটের আপনার যে সদস্য, সেই সদস্য পদ আপনার প্রমাণ হিসেবে লাগবে সদস্য সনদ ও ট্রেড লাইসেন্স। সদস্য সনদ থাকলেই হয়। আর অ্যাডভোকেট, বার কাউন্সিল এর মধ্যে সদস্য হতে হবে যারা অ্যাডভোকেট, ওকালতনামা এবং বাইরে আইডি লাগবে তাদের। সাবেক কর্মকর্তা মানে যারা এনবিআর কর্মকর্তা তাদের ডিসিটি বা তদন্ত 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বোর্ড কর্তৃক সনদ ও বারের সদস্যপদ থাকতে হবে। অবশ্যই বোর্ড থেকে তার কর আইনজীবী সনদ নেবে এবং বারের সদস্যপদ থাকতে হবে কাদের? সাবেক কর্মকর্তাদের এনবিআর এর। বোর্ডের নিয়ন্ত্রণ ও বিধি প্রণয়নের ক্ষমতা, রাজস্ব বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নির্মিত বিধিসমূহ প্রণয়ন করতে পারবে। সদস্যপদ প্রাপ্তি বাতিলের প্রক্রিয়া নির্ধারণ, কিভাবে সদস্যপদ পাইবে এবং বাতিল করবে সেটা প্রক্রিয়া নির্ধারণ করতে পারবে। কর আইনজীবীর আচরণবিধি ও শৃঙ্খলা রক্ষার বিধান করতে পারবে। নিবন্ধন ও পরিচিতিপত্র প্রদান করতে পারবে। প্রতিনিধিদের অযোগ্যতা ঘোষণা করতে পারবে, মানে কাউকে অযোগ্য হিসেবে ঘোষণা করতে পারবে। এই হলো আপনাদের অনুমোদিত প্রতিনিধির সম্পর্কে বিস্তারিত। তারপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে করতে পারেন।